আসছেন। যারা এই মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিলেন তাদের বাড়িতেও তো ছেলে মেয়ে রয়েছে, তাদের কি একবারও মনে পড়ে না যে 15 বছর এত যে ছবি দেখলাম, একটা শৌচালয় উদ্বোধন হলো সেখানেও মমতা ব্যানার্জির ছবি দেখলাম, কিন্তু কাঁচি হাতে কোন শিল্প কলকারখানা উদ্বোধন করতে কেন মমতা ব্যানার্জির ছবি দেখতে পেলাম না? জবাব দেওয়ার সময় এসেছে ভোট বাক্সে। তাহলে আমার আর আপনার ঘরের যে ছেলেটি মেয়েটি বড় হচ্ছে, শিক্ষিত হচ্ছে, একটা চাকরির দাবি করে, সে কি আজকে বাটি হাতে ওই মন্দিরের সিঁড়িতে গিয়ে আর ওই মসজিদের সিঁড়িতে গিয়ে ভিক্ষা ঝুলে নিয়ে বসবে? আর মমতার ওই ভাইপো সে হেলিকপ্টারে করে হারামের টাকা পেয়েছে, আমার আপনার ঘামে ঝরানো টাকায় ফুটানি মেরে বেড়াবে? ভোট দেওয়ার আগে আমরা এই কথাগুলো ভাববো না একবারও? কিন্তু অনেকে মাইকে আমাদের কথা শুনছেন, ভয়ে বেরোতে পারছেন না, হয়তো ওই ঝান্ডাটাও মারতে যেতে হচ্ছে। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ঘুণ পোকা হয়ে ভেতরে ঢুকে যান, সঙ্গে থাকুন, টিফিনটা খান, কিন্তু ভোটটা এসে ওই খামে দিন, যাতে কুতুবুদ্দিন ভাইজান আপনার ছেলে মেয়েটারও কথা গিয়ে ওই বিধানসভায় বলতে পারে। বলছে আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা তো পান, তাহলে কোন লজ্জায় আজকে ভাইজানের মিটিং এ যাচ্ছেন? সেই মা গর্ব করে মুখটা ফিরিয়ে সাংবাদিকের দিকে আঙুল তুলে বলেছে, আমি নিজে ফেসবুকে দেখেছি, হয়তো আপনারাও অনেকে দেখেছেন, বলছে তোর বাপের টাকা মমতা ব্যানার্জি কি তার বাপের আলমারির থেকে টাকা এনে আমাদের দিয়েছে? আমার বোন যে সরকারি চাকরিটা করেছে, আমার বোন সকাল থেকে রাত অবধি যে চায়ের দোকানে লাইটটা জ্বালিয়েছে, তার ট্যাক্সের টাকায় ওই প্রকল্প হয়েছে, আর সেই প্রকল্পের টাকা থেকে ছিটে ফোঁটা ভিক্ষা দিচ্ছিস আমাদেরকে, সেই টাকায় সংসার চলছে। যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছিস, লক্ষ্মীর ভান্ডারের নাম করে সেই আমাদেরকে কিনতে পারবি না, একটা খাসির কেজি 800 টাকা, আর ভেবেছিস আমরা 1500 টাকায় বিক্রি হয়ে যাব, সেই দিন শেষ হয়ে গেছে। আজকে বলতে চাইছি সেই মায়ের উদ্দেশ্যে, সেই মা আমাদেরকে চোখ খুলে দিয়েছে, সেই মা আমাদেরকে বলেছে যে যখন কোনো শিশুকন্যা, যখন কোনো 7 থেকে 70 অবধি কেউ অত্যাচারিত হয়, কোনো মহিলা ধর্ষিতা হয়, সেখানে মহিলা মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে কি করবে? সেখানে গিয়ে সান্ত্বনা দেবে, তাকে চেষ্টা করবে। তা না করে কোথাও গিয়ে বলে ওর তো লাভ অ্যাফেয়ার ছিল, কোথাও গিয়ে বলে ও তো বিয়ের আগে প্রেগনেন্ট ছিল, কোথাও গিয়ে বলে ও তো খদ্দের ধরার জন্য দাঁড়িয়েছিল, আর যেখানে কিচ্ছু বলতে পারে না সেখানে গিয়ে বলে এর রেট 10 লাখ, ওর রেট 12 লাখ। আমার প্রশ্ন, যারা টিএমসির ভাই বোনেরা আছেন, আপনাদেরও তো মুখ্যমন্ত্রী, আমাদেরও মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী কোনো দলের হয় না, মুখ্যমন্ত্রী পোস্টটা সরকারের হয়। তো যে দেশের মুখ্যমন্ত্রী মায়েদের মেয়েদের রেট ফিক্স করে দেয়, তাকে কি মুখ্যমন্ত্রী বলে নাকি দালাল বলে? সেই বিচার করবেন না আপনারা? ভোট দিতে যাওয়ার আগে ভাববেন না হাঁসখালির সেই মেয়েটার কথা? ছোট্ট একটা মেয়ে ছিল, কি দোষ করেছিল? একটা বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টিতে গেছিল, 17 বছর বয়স। বন্ধুটি ছিল হাঁসখালির তৃণমূলের উপপ্রধানের ছেলে। তারপরে সারা রাত মদ্যপ অবস্থায় মেয়েটিকে ফিরতে না দিয়ে ধর্ষণ করে, অত্যাচার করে, যখন জানাজানি হয়, ঘরের পেছনে নদীর তীরে তাকে জ্বলন্ত করে দেয় আধমরা অবস্থায়। বাবা মা বডি পায়নি। এই দিন দেখার জন্য আমরা পরিবর্তন চেয়েছিলাম। আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি কেউ একজনও এই টপ খেয়ে থাকেন বা মনে ভয় এসে থাকে যে আমার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, আপনাদের উদ্দেশ্যে বলছি, বাম জামানায় বার্ধক্য ভাতা চালু হয়েছিল, বাম জামানায় বিধবা ভাতা চালু হয়েছিল, আজও মমতা ব্যানার্জির সরকার সেই ভাতাগুলো দিতে বাধ্য। অতএব কোন প্রকল্প, কোন সরকারি প্রকল্প যেটা শুরু হয়েছে, যে সরকারি আজকে আসুক না কেন, তার বন্ধ করার অধিকার থাকে না। কারণ এই সরকারি প্রকল্পগুলো আমার আপনার ট্যাক্সের টাকায়, আবারও বলছি, মাথার ঘাম পায়ে ফেলা ট্যাক্সের টাকায় হয়। তাই ওই সব টোপও খাবেন না। আজকে দেখছিলাম একটা ভিডিওতে, স্বরূপনগরেই প্রচার করছে এখন সাপ লুডোর মতো ছবি নিয়ে গিয়ে। এখানেও এসছে নাকি? দেখেছেন কেউ লুডো প্রচারের ছবি? দেখেছেন? তাহলে কতটা ভয় পেয়েছে বুঝতে পারছেন? যে মই দিয়ে তত্তর করে মমতা ব্যানার্জির মতো উঠে যাব। আর তারপরে যে সেটা দেখা যাচ্ছে না, সেই সাপের মুখ থেকে যে চাকরিটা অর্জন করেছিলাম 26,000 সংখ্যা হয়ে আবার ফুস করে নিচে নেমে রাস্তায় দাঁড় করিয়ে দেবে। এই হচ্ছে সাপলুডোর পেছনের আসল গল্প। আজকে 26,000-এর চাকরিটা নিয়ে নিল। বলে না একটা কথা আছে, ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই। যে কটা চাকরি পেয়েছিল তাদের চাকরিগুলোও গেল, আর যেগুলো আজকে আমাদের হাবিবের মতো পরবর্তী আছে, যারা এত শিক্ষিত ছেলে, তাদেরকেও আজকে ধর্মতলার ওই ধর্ণা মঞ্চে গিয়ে বসে থাকতে হয়
এই যুবকগুলো যারা 1500 টাকা করে পাচ্ছে, তাদের তো 100 দিনের কাজ পাওয়ার কথা ছিল। আমরা বামেরা বলেছি, আমরা আইএসএফ এরা আমাদের ইস্তাহারে বলেছি, আজকে যদি আপনারা কুতুবউদ্দিন দাদা ভাইকে ভোটের বোতামটা টিপে ওই খাম চিহ্নটাকে জিতিয়ে বিধানসভায় পাঠান, দাদা ভাই আপনাদের হয়ে সওয়াল করবে। আমাদের গ্রামাঞ্চলে 100 দিনের কাজ ফিরিয়ে আনতে হবে, 100 দিনের কাজটাকে 200 দিনের কাজ করতে হবে, আর ন্যূনতম মজুরি দিতে হবে 600 টাকা। কি হয় যদি ন্যূনতম 18,000 টাকা মাসে না পান? সংসার চলে? আজকে যারা ক্ষেত মজুর আছেন, কতদিন কাজ হয়? 100 দিনের কাজ তো হয় না, 20 দিন, 30 দিন, 50 দিন, তারপরে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে হয়। আর পরিযায়ী শ্রমিকদের কি হাল হয় 21 সালের ভোটের পরে আমরা দেখেছি। 21 সালের ভোটের পরে আমরা দেখেছি পরিযায়ী শ্রমিকদেরকে যখন করোনার সময় সবথেকে বেশি দরকার ছিল তাদের পাশে দাঁড়ানোর, তাদের পাশে না দাঁড়িয়ে তাদেরকে ভুলে গেছিল, আমাদের রাজ্যের কাউন্টিং থেকে বাদ দিয়েছিল। আর মাইলের পর মাইল হাঁটতে হাঁটতে এসে আমাদের ঘরের পরিযায়ী ভাই বোনেরা প্রাণ হারিয়েছিল। তখন কিন্তু ওই রেড ভলেন্টিয়ার্স, ওই শূন্য পাওয়া দল আর নওশাদের একটা বিধায়ক পাওয়া দল, সেখান থেকে রেড ভলেন্টিয়ার্সরা পাশে দাঁড়িয়েছিল। আপনার বাড়ির ছেলেটা মেয়েটাও যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, এই সেলিম দাদের মতো রেড ভলেন্টিয়ার্সরা তারা কিন্তু ওই নিজের বাড়ির পরোয়া না করে, নিজের ছোট বাচ্চাটার পরোয়া না করে আপনার বাবাকে মাকে বাঁচাতে গেছিল। তার আগেও কিন্তু তার বুকে শূন্য পাওয়া বেদনা ছিল, তার একদিনের মধ্যেই কাজটা শুরু হয়ে গেছিল। আমরা ভাববো না ভোট দিতে যাওয়ার আগে তাদের কথা? আজকে পরিযায়ী শ্রমিকদের শুধুমাত্র বাংলা বলার জন্য বাইরের রাজ্যে একটু বেশি টাকার জন্য গেছিল, সেখান থেকে গিয়ে ফিরে আসতে হয়েছে, তাদেরকে কফিন বন্দী হয়ে ফিরে আসতে হয়েছে। কারণ এই বিজেপি দলটা বাংলার রাজনীতি বোঝে না, বাংলা সংস্কৃতির সাথে এদের কোনো যোগাযোগ নেই। তাই রামনবমীর পতাকায় দেখবেন সব জায়গায় যে জয় শ্রীরাম লেখা থাকে, সেটা হিন্দিতে লেখা থাকে। কারণ এই বিজেপি আমাদের দুর্গাপুজো জানে না, এই বিজেপি দলটা আমাদের নীল ষষ্ঠী জানে না, এই বিজেপি দলটা চড়ক পুজো জানে না, বাংলা সংস্কৃতি জানে না। এই বিজেপি দলটা বলেছিল নেতাজিকে দেশদ্রোহী, এই বিজেপি দলটা এখন বলে গরুর দুধে সোনা পাওয়া যায়, গামপাটের দল একটা। আর এই বিজেপি দলটা বলেছিল রামমোহন নাকি ব্রিটিশের দালাল, আর নেতাজিকে দেশদ্রোহী তো বললাম, রবীন্দ্রনাথের গান গাইলে ভরে দিচ্ছিল। আর এই বিজেপি দলটা আরএসএস এর বড় ভাই, যখনই আমরা ঠিক করে ফেলি মমতা ব্যানার্জিকে ফেলে দেব, তখনই চলে আসে আমাদের পশ্চিমবঙ্গে উত্তেজনা ছড়ানোর জন্য। কখনোই আজ বন্ধু কাল শুভেন্দু, সে বলে দেয় আমাদেরকে ঘুষপেটিয়া বাংলাদেশি, কখনো বা বলে দেয়। আজকে আপনারা দেখেছেন বিজেপি কি বলছে? বিজেপি বলছে যে আমরা এখান থেকে সব কটাকে বাইরে বের করে দেব। আর মমতা ব্যানার্জি তার একই তো ভাই, একই গোত্রের, একই বোন, সে কি বলছে? যদি ওয়াকফের কথা, আপনারা নিজেদের হকের কথা যখন বলতে গেছিলেন, সে বলছে যদি ভোট করতে হয়, ওয়াকফ যদি চাইতে হয় দিল্লি গিয়ে করো। আপনাদেরও বলছি, এরপরে যদি তৃণমূলের কোনো কর্মীও আপনাদের কাছে ভোট চাইতে আসে, আপনারাও বলে দিন আমাদের তো ওয়াকফের সময় দিল্লি যেতে বলেছিলে, তোরা চলে যা দিল্লিতে, যে চুলোয় পারিস চলে যা, আমাদের কাছে মুখটা দেখাতে আসিস না। বলতে পারবেন তো? মনের জোর আছে তো? দেখুন, বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, মানুষ চাইলে সব পারে। হেভি ওয়েট শুধুমাত্র ওই বাইরের ওয়েটটা আছে, ভেতরটা অন্তঃশ্বাস শূন্য হয়ে গেছে, ঘুণ পোকায় ধরে নিয়েছে। আপনারা সেই 100টা বিন্দুতে বিন্দুতে সিন্ধুর সাক্ষী হন। তারা বলবে আমার আপনার কথা, তারা বলবে আপনার ঘরের যে বেকার ছেলেটি আছে তাকে দুবার অন্তত সুযোগ দিতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে ইন্টারভিউয়ের ব্যবস্থা করার জন্য। আজকে কুতুবউদ্দিন দাদাভাইকে যদি আপনারা ভোট দিয়ে বিধানসভায় পাঠান, তাদের ইস্তাহার, আমাদের যে যৌথ ইস্তাহার, সেখানে বলা রয়েছে প্রতিটা বেকার, মানে প্রতিটা বাড়িতে, প্রতিটা পরিবারে অন্তত একজন বেকারকে সরকারি চাকরির ব্যবস্থা করে দিতে হবে। আজকে যদি কুতুবউদ্দিন দাদাভাইকে ভোট দিয়ে আপনারা বিধানসভায় পাঠান, তারা স্মার্ট মিটারের বিরুদ্ধে কথা বলবে, বলবে এই মূল্য বৃদ্ধির বাজারে 100 ইউনিট পর্যন্ত বিদ্যুতের ছাড় হবে, আর তারপরে যে 101 থেকে 200 ইউনিট অবধি বিদ্যুৎ, সেখানে হাফ হয়ে যাবে, অর্থ হাফ হয়ে যাবে। এগুলোই তো আমাদের রাজনীতির কথা হওয়া উচিত, এগুলোই তো আমাদের গণতন্ত্রের কথা হওয়া উচিত। তা না করে আমরা কাউন্টিং করছি কে কটা মন্দির করলো, কে কটা মসজিদ করলো। এই ভোটটা বড্ড অদ্ভুত। এইবারের ভোটটা আমরা ছোট থেকে অনেক ভোট করে আসছি, অনেক ভোট দেখে আসছি, কিন্তু এই ভোটে যখন আমরা বাসে ট্রামে যাচ্ছি, চায়ের দোকানে বসছি, এখানেও যখন আমি আপনাদের সঙ্গেই বসে কথা বলছিলাম, এই সাইডে বসে প্রথম থেকে শুনছিলাম, আমার আশেপাশেই সবাই আলোচনা করছিল, ওই
পাড়াটা হিন্দু পাড়া, ওখানে তো বিজেপি ভোট, ওই পাড়াটা মুসলমান পাড়া, ওখানে তো মুসলিম ভোট, এটা এইভাবে ভোট কাটবে, ওটা ওইভাবে ভোট কাটবে। তো সেই দাদা ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আমি জানি যে দাদা ভাই আমাকে বলছিল সেই দাদা ভাই কৃষক, তা আপনি তো কৃষক, একবার ভাবুন আরএসএস আপনার মাথাও কিভাবে রাজনীতির নামে ধর্ম ঢুকিয়ে দিয়েছে যে আপনি কৃষকের কথা এখানে মঞ্চে এসে বলছেন না, নিজের জীবন যন্ত্রণার কথা ভুলে গেছেন। আরএসএস ভুলিয়ে দিয়েছে, আরএসএস এর বড় ছেলে নরেন্দ্র মোদী ভুলিয়ে দিয়েছে, আর আরএসএস এর দুর্গা তার ছোট মেয়ে মমতা ব্যানার্জি ভুলিয়ে দিয়েছে যে আমাদের রাজনীতির কথা, আমাদের কৃষকদের কথা বলতে হবে বিধানসভায় গিয়ে, ক্ষেত মজুরদের কথা বলতে হবে বিধানসভায় গিয়ে, ছাত্র যুব মহিলাদের কথা বলতে হবে বিধানসভায় গিয়ে। মমতা ব্যানার্জি আমাদের দিয়েছেন কি দিয়েছেন? আমরা দেখলাম একটা জগন্নাথ মন্দির দিয়েছেন ধরে। গোলাম কাকু বলার সময় বলছিল যে আমার আপনার ঘাম ঝরানো ট্যাক্সের টাকায় মন্দির করেছে, জগন্নাথ মন্দির। সেটা করেই থেমে থাকেনি। বাম জমানায় উত্তরবঙ্গে যে মহাকাল যেখানে এখন মন্দির ঘোষণা করেছে না, ওখানে আমাদের একটা জমি রাখা ছিল হাসপাতাল করার জন্য, তো সেইখানে ওখানে মহাকাল মন্দির হবে বলে ঘোষণা করে দিয়েছেন। গৌতম কাকু, গৌতম দেব, উনি আমাদের রেখেছিলেন সেক্টর 5 এর পাশে নিউ টাউনে একটা জমি, যেখানে আইটি হাব হবে, আরো বেকার ছেলে মেয়ে গ্রামের থেকে গিয়েও তারা চাকরি পাবে। সেই জায়গায় ভোটের আগে মমতা ব্যানার্জি গিয়ে ঘোষণা করছেন দুর্গা মন্দির হবে। ওনারই দলের এক বিধায়ক ওনার পাশ থেকে বেরিয়ে গেছেন, হুমায়ুন কবির। অনেক স্ক্যাম দেখেছি আমরা, সবাই ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি, অনেক স্ক্যাম দেখছি তার নামে। বেরিয়ে গিয়ে দেখলেন তো হিন্দুরা তো দুষ্ট হয়ে গেল, মুসলমান ভাইদের তো খেপাতে হবে, অতএব চলো ব্রিগেড করি, নাটক করি, বেলেডাঙ্গায় বাবরি মসজিদ হবে, সব ইট নিয়ে চলে আসো। আজকে একদম দুপুরবেলা আমি এখানে আসার আগে মোবাইলে দেখছিলাম ওনার দলের থেকে যারা প্রার্থী হয়েছেন সব তৃণমূলের শরণাপন্ন হচ্ছে। তাহলে বুঝতে পারছেন তো সেটিংটা? ভোট দিতে যাওয়ার আগে ভাববো না? আজকে 15টা বছর ধরে কটা এসএসসি হয়েছে? আমি বাদুড়িয়ার মেয়ে, এখানকার মেয়ে, আমার পাশেই বাড়ি। আমি যখন স্কুলে যেতাম আমার পাশেই যে গ্রাম একদম নাটুরিয়া, সেখান থেকে একজন দিদিভাই আমাদের বাড়িতে পরিচারিকা হিসেবে আসতেন কাজ করতে। সেই দিদিভাই আমাদের বাড়িতে কাজ করতেন, আমি পড়তাম। সেই দিদিভাইয়ের মেয়েকে আমি দেখেছি পরবর্তীতে বাম জামানায় এসএসসিতে একটা চাকরি পেতে, স্কুল টিচার হয়েছে। আমাকে ভ্যানে করে এলএমএ স্কুলে নিয়ে যেত যে বাবুর কাকু, আমার ভ্যান কাকু ছিল, আমি দেখতাম সে আমাকে ভ্যানে করে স্কুলে নিয়ে যেত, আবার বাড়িতে আসতো, তখন ছোট ছিলাম। আমার বাড়িতে ফেরার পরে যখন গামছাটা নিংড়াতো, টপ টপ করে ঘাম পড়তো, বলতে লজ্জা করে না পরবর্তীকালে ওই বাবুর কাকুর ছেলেই আমার শিক্ষক হয়েছিল বাম জামানায়, এসএসসির মাধ্যমে চাকরি পেয়ে সেই ভ্যান চালকের ছেলে শিক্ষক হয়েছিল। আর এখন যদি কাউকে শিক্ষক হতে হয়, এই জামানায় যদি কাউকে চাকরি পেতে হয়, আমরা সবাই জানি যে কিভাবে কিডনি বিক্রি করতে হবে, কিভাবে জমি বিক্রি করতে হবে, তাও কোনো পাশের কোনো হিগত্তা হবে না। আমাদের পাশের বিধানসভা বিনা মণ্ডলের কথা আপনারা শুনছিলেন, দেখেছেন কিভাবে 9 কোটি টাকার ঘাপলা করেছে আমার আপনার মতো বাড়ির থেকে টাকা নিয়ে চাকরি দেবে বলে 14 জনের। সেই স্ক্যাম প্রমাণ সহ ফেসবুকে আমরা দেখেছি, আমরা সবাই দেখেছি কম বেশি এখানে। তাই এই তো পয়সা রিপিট আর ওপিট, কোনো তো কম যায় না। পঞ্চায়েত ভোট নিয়ে অনেক কথা বলছিলাম, শুনছিলাম আর কি, বলছিলাম না। তো একবার ভেবে দেখুন, আমাদের বাদুড়িয়াতে ছোট থেকে রাজনীতির পরিবেশে বড় হয়েছি, রাজনীতি করতে দেখেছি, বিরোধী রাজনীতি বেশি দেখেছি, কখনো আমাদের সেলিম কাকুও বিধায়ক হয়েছে। তাহলে আমাদের পক্ষের রাজনীতিও দেখেছি, বিপক্ষের রাজনীতিও দেখেছি, কিন্তু বিশ্বাস করুন কোনোদিনও দেখিনি পৌর ভোটে আমার ভোটটা অন্য কেউ দিয়ে দেবে, ছাপ্পা হবে, 3 নম্বর 5 নম্বর ওয়ার্ডেও ছাপ্পা হবে, ওই 11 নম্বর ওয়ার্ডে বন্দুক নিয়ে ঢুকে যাবে। আমরা ওইখানে পঞ্চায়েত ভোট অনেক দেখেছি, ছোট থেকে সারা রাত ব্যাপী কাউন্টিং হতো, সব দলের লোক থাকতো, রাজনৈতিক সৌজন্যতা থাকতো। আর এখন আমরা কি দেখি, পঞ্চায়েতে আমাদের এই 23 সালের পঞ্চায়েতে ত্রিস্তরীয় দুর্নীতি হলো আমাদের এই বাদুড়িয়াতে, যা কোনোদিনও অনেক বয়স্ক বাবারা চাচারা আছেন, অনেক বছর ধরে অনেক কটা ভোট পার করেছেন, কোনো পঞ্চায়েতে আমরা বাদুড়িয়ার ইতিহাসে এরকম দেখিনি। ত্রিস্তরীয় দুর্নীতি। প্রথমে বাড়ি বাড়ি গিয়ে ওই কালো স্করপিও, কার কথা বলছি আপনারা সবাই জানেন, সেই কালো স্করপিও নিয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে নমিনেশন উইথড্র করালো। তারপরে স্তর হলো ভোটের দিনকে আমার অনেক যুবকর্মীরা সেদিন লড়েছিল, আমাদের সঙ্গে যে সহযোদ্ধারা ছিল তারা বুক আগলে ব্যালটগুলো আঁকলানোর চেষ্টা করেছিল, কেউ কেউ পুকুরেও ফেলে নষ্ট করেছিল। তারপরেও শেষ রক্ষা হয়নি। একটু আগে মিলন বলছিল, ও নয়া বস্তিয়ার ক্যান্ডিডেট ছিল আমার ভাই, সে যখন কাউন্টিং এ প্রায় জিতে গেছিল, সেই সময় তার
পাচ্ছি না। আমরা ভাবছি যে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে, ধাক্কা খাচ্ছি বারবার সব ব্যানারে, অথবা বড় ব্যাপারে জিতে যাচ্ছে। বিশ্বাস করুন, ভয়ে তাদেরও থরহরি কম্প। আজকের ভিড়টা দেখার পরে তারাও ভাববে, এবং আপনাদেরকে বলছি অনেক ভয় আছে। আমাদের বাদুড়িয়াতে আজকে যারা এসেছেন তাদেরকে রেড স্যালুট, রক্তিম অভিনন্দন, কিন্তু অনেকে 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেল। কৃষকদের কথা বলছিলাম, এই যে কৃষকরা, আলু চাষিদের কথা, আজকেও আমি এখানে বসে যখন বক্তৃতা শুনছিলাম, একটুখানি ফেসবুক দেখছিলাম, আজান হচ্ছিল যখন থেমে গেল, তখন দেখলাম আজকেও 2 জন আলু চাষি আত্মহত্যা করেছেন। আলু চাষিদের অবস্থা ভেবেছেন? অন্যান্য কৃষকদের অবস্থা ভেবেছেন? আজকে যদি কুতুবউদ্দিন দাদাভাইকে আপনারা বোতামটা টিপে ভোট দিয়ে পাঠান, তাহলে দেখবেন যে উনি গিয়ে বলবেন 16টি সহায়ক মূল্য কৃষির তার ন্যূনতম দাম দিতে হবে। আলু চাষিদের দুর্দশার কথা একটু ভাবুন। আজকে ভোট রাজনীতিতে সবাই তাদের কথা ভুলে গেছে। আগে এক বস্তা আলুর দাম ছিল, আলুর যে বস্তাটা তার দাম ছিল আগের বছর 11 টাকা, আর এবছর আলুর যে বস্তাটা তার দাম হয়ে গেছে 35 টাকা। আলুর থেকে আলুর বস্তার দাম বেশি হয়ে গেছে। আলু চাষিরা সহায়ক মূল্য পাচ্ছে না। জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে সুইসাইড করছে পেটে খিদের যন্ত্রণায়, জাত ভুলে গিয়ে, হিন্দু না মুসলিম ভুলে গিয়ে, দুমুঠো ভাতের লড়াইতে হেরে গিয়ে, এই রাজনীতির কাছে হেরে গিয়ে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। সেখানে গিয়ে কেউ ন্যূনতম একটা ছবি পর্যন্ত তোলার প্রয়োজন মনে করছে না। এত তো বিধায়ক আমরা পাঠিয়েছি বিধানসভায়, কারোর তো মনে পড়ে না প্রান্তিক মানুষদের কথা, কারোর তো মনে পড়ে না চাষিদের কথা। 1 কিলো আলুর দাম এখন যা হয়ে গেছে, চাষিরা যেটা বিক্রি করছে, বিক্রি করে 1 প্যাকেট বিড়ির দাম ওঠে না। আর আমরা দেখেছি 2011 সালের আগে তৃণমূলের যে এখন বড় বড় নেতা হয়ে গেছে, আগে একটা বিড়ি 3 বার ফুঁকতো, একটা সাইকেলে 2 বার পাম দিত, কালো স্করপিও থেকে কোনইটা এরম বের করে হুশ করে উড়িয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে বলবো, এই যে বড় ফুল নিয়ে তো এখন বলার প্রয়োজনই হয় না, কারণ বাদুড়িয়াতে অপ্রাসঙ্গিক, প্রয়োজনই পড়ে না। বাদুড়িয়ার মানুষ ওদেরকে অ্যাকসেপ্ট করবেই না। তো এই বড় ফুল আর ছোট ফুল মিলিয়ে অনেকক্ষণ ধরেই শুনছিলেন অনেক বক্তার কথায়, আমাদেরকে প্রান্তিক মানুষদেরকে, খেটে খাওয়া মানুষদেরকে যেভাবে এপ্রিল ফুল করছে, আগামী 29শে এপ্রিল ওই খামের ভেতর থেকে বামের ওই ঝান্ডাটা বের করে সেখান থেকে কাস্তেটা নিয়ে ওই ফুল দুটোকে গোড়া মেরে কেটে দিয়ে কুতুবউদ্দিন ভাইজানকে আপনারা বিধানসভায় পাঠাবেন তো? পাঠাবেন তো বন্ধুরা? পাঠাবেন তো মায়েরা? পাঠাবেন তো? এত রাত অবধি আমাদের বাদুড়িয়ার মায়েরা এখানে বসে আছেন কেন জানেন? কারণ এটা এমন একটা মঞ্চ যেখানে মায়েদেরকে সম্মান দেওয়া হয়। এটা এমন একটা মঞ্চ যেখানে মায়েরা সেফ ফিল করে, নিশ্চিন্তে এত রাত অবধি বসে থাকতে পারে। এটা তৃণমূলের মঞ্চ নয়। তৃণমূলের যে সুপ্রিমো মমতা ব্যানার্জি, আমাদের মেয়েদের জন্য, মায়েদের জন্য কি করলো? মহিলা মুখ্যমন্ত্রী এসেছিল, আমরা তো ভেবেছিলাম আমাদের উন্নতি হবে। এখনো কি তুমি আমি স্বতন্ত্র? করো আবৃত্তি, হাঁকো সে মন্ত্র। শোন রে মালিক, শোন রে মজুদদার, তোদের প্রাসাদে রাখা আছে যত মৃত মানুষের হার, হিসেব হবে কি তার? উপস্থিত এখানে সঞ্চালক আছেন, আমাদের প্রার্থী আছেন। দীর্ঘ সময় ধরে আমরা ওইখানটা বসে দেখছিলাম, আমরা চাইছিলাম না। ভাইজান ঢুকেছে নাকি? একটু শান্ত হয়ে না বসলে খুব মুশকিল। ভাইজান আসছে। দীর্ঘ সময় ধরে আপনারা সেই 4টে থেকে বসে আছেন, ভাইজান এখানে আসবে সেই অপেক্ষা করার জন্য। তো যেটা বলার, একটু শান্ত হয়ে না বসলে কথা বলা মুশকিল। ভাইজান এখনো আসেনি, রাস্তায় আছেন। যদি আপনারা ভাবছেন ওখান থেকে আসছে, ভুল ভাবছেন। আমাদের সাথে কথা হয়েছে, রাস্তায় আছেন। আমি আপনাদের এখানে আজকে নির্ধারিত বক্তা ছিলাম না। আমি এখানে এসেছি শুধুমাত্র আপনাদের সাথে কথা বলতে। এতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন যাতে ভাইজানের কথা আপনারা শুনতে পারেন, সেই জন্য। কিন্তু তার আগে যারা এখনো বসে আছেন, বিশেষ করে আমার সাথেই আমার ডান দিকে আমার মায়েরা বসে আছেন, বোনেরা বসে আছেন, দিদিরা বসে আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আমাদের কুতুবউদ্দিন দাদাভাই এতক্ষণ বলছিল, দাদাভাইকে ভোট দিয়ে 29 তারিখে আপনারা বিধানসভায় পাঠাচ্ছেন তো? দিদিদের কাছ থেকে জানতে চাইছি, আমার কুতুবউদ্দিন দাদাভাইকে খাম চিহ্নে বামের হাত ধরে বিধানসভায় পাঠাচ্ছেন তো? আরো জোরে, এতটা জোরে বলুন যাতে পঞ্চায়েতের সময়
শুনছিলাম। আমিও অধীর আগ্রহে বসে আছি কখন এখানে ছোট ভাইজান আসবেন, নওশাদ সিদ্দিকীর কথা শুনবো। কেন জানেন? কারণটা আমি পরিষ্কার করে বলছি, আমি আইএসএফ এর জোট সঙ্গী। বাম দলটা করি, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন করি। আপনারা মীনাক্ষী মুখার্জির নাম সবাই শুনেছেন। এক মিনিট দাদা ভাই।